না ভাগ্য ভালো আপনাকে কান্না করে নিয়ে যায়নি আর আমাদেরকে দেশ ছাড়া করছে আমাকে নিজেকে দেশ ছাড়া করছে আপনি এই কথা বলেন না আপনি আজমির মতো লোককে যে আপনি কি বলতেছেন আমাদের ভয় আসেনি আজমির মতো লোককে তুলে নিয়ে যায়নি ভাই আজিজ ভাই যেটা 71 সালের প্রোডাক্টটা আপনারা সব সময় ইউজ করেন যে 71 কে আন্ডারমাইন করে 71 মানে আমাদের শেষ প্রোডাক্ট তার এই দেশে রাজনীতি করার অধিকার নাই আপনি যে বললেন একটু না তারপরে কথা দাঁড়ান আপনারা বলতেছেন কি যে জামিন হচ্ছে না তার মানে আজকে রেফাত সাহেব বাংলাদেশের প্রধান বিচারপতি তার বাবার নাম কি সৈয়দ ইশতিয়াক সাহেব যিনি তত্ত্বাবধায়ক ব্যবস্থা বিল রচনা করে দিয়েছিলেন আপনি এই অভ্যুত্থানের ফসলে যে বিচার ব্যবস্থা তৈরি হয়েছে আপনি সেই বিচার ব্যবস্থা ফজলুর রহমান যেমন বলতেছে আমি মানি না ট্রাইব্যুনালকে আপনিও তখন বলতেছেন আমার সাংবাদিককে মিথ্যা মামলায় যদি জড়িত করে তা একটা মামলা দেখান না কেন আপনার পত্রিকা রিপোর্টে আপনার এই যে আজকে কথা প্রসঙ্গে 71 আমাদের মতো লোককে করে ডাকা হতো না আমাদের মতো লোকের নিষিদ্ধ ছিল 16টা টিভি স্টেশনে আমরা গত 15 বছর নিষিদ্ধ ছিলাম কথা বলা তো দূরে থাক ওইসব টিভি স্টেশনে জীবনে দেখাই হতো না এই ছিল তারা পালালো কেন শ্যামলরা পালালো কেন আমি আর জাতির সামনে আরো একটা কথা বলে দিই যে শেখ হাসিনা আসার 13 দিনের মাথায় জিয়াউর রহমানকে হত্যা করা হলো এবং শেখ হাসিনা সেদিন কেন আখাউড়া দিয়ে ইন্ডিয়াতে পালায় যেতে চাইছিল কেন আজকে আপনারা এইসব কথা বলেন না আপনারা ছাত্রদের যে ভূমিকা সেই ভূমিকাকে অস্বীকার করে এটাকে মব বানার ষড়যন্ত্র কেন আছে তৌহিদি জনতা আমরা তিনজন তৌহিদি জনতা না আমার আপনার না আল্লাহ সম্পর্কে যখন কেউ বাজে কথা বলে কেন লালন সাহ তো কোনো গান নিয়ে খাঁচার মধ্যে অচিন পাখি কেউ কোনো কথা বলছে তোমার হঠাৎ করে কোনো দাওয়া নাই কিছু নাই তুমি নাচ মানে হচ্ছে মানুষ সেটাকে তুমি বাড়াচ্ছ নাচ আল্লাহ নাকি তাকে নাচতে বলছে এত বড় দুঃসাহস অগাছির দেয় আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন এটাকে আপনি মব বলেন তাহলে আপনার ইমানটা কোন জায়গায় জি আপনার ইমানটা কোন জায়গায় না আগে বলেন আপনারা যে এই দেশের মুসলিম জনগণ যেখানে 90% সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে কেন জারিগানের আর্ট সাবজেক্ট নাই দেহতত্ত্ব নিয়ে আর্ট সাবজেক্ট নাই কেন ইয়া মারা গেল কি গান গাইতে গাইতে আপনি তাই বলে তো না আপনি তাই বলে হাতে কেউ তো আইন নাইনি আপনি 32 নম্বর যে ভেঙে দেওয়াকে আপনি কি বলবেন 32-এ কোনো লোককে মারা গেছে কোনো লোক ছিল ওখানে 32-এ কি একটা লোক মারা গেছে একটা বিল্ডিং ভেঙে দেওয়া হয়েছে যেটা স্বৈরাচারের মনস্টারের প্রতীক আপনি তাকে কিভাবে আপনি বলতেছেন যে এটা যদি আপনি না তাহলে আপনি এই কথা বলতে পারেন সেখান থেকে উত্থাত করলেন এর তো অন্যায় আপনি তো এটাও বলতে পারেন যে পুলিশের গাড়ি সামনে বুক পেতে দিচ্ছে এটা অন্যায় আইন শৃঙ্খলা আপনি নিজের হাতে তুলে নিছেন আপনি তো এটাও তো বলতে ছোট ছোট বাচ্চারা যে হাতে লাঠি নিয়ে যে রাস্তায় বেরোচ্ছে এটাও তো অন্যায় অন্যায় না অভ্যুত্থানের সময় অনেক কিছু অন্যায় না সেটা ওইভাবে করা যাবে না তাহলে কি আমরা মব বলবো না শাহরিয়ার ভাই অবশ্যই বলবো উনি যে ভাষায় কথা বলছে তাহলে ওই ঈশ্বরদের মতো ঘটনা ঘটবে তর্ক আমি তো ওই তর্ক করতে চাই না উনি বলছে 15 বছর আসতে দেয় নাই আমি তো লাস্ট ডে পর্যন্ত টক শোতে আসছি বারণ করে নাই তো কেউ ভয়ে আসে নাই ওনারা ভয়ে আসে নাই আপনার ভাগ্য ভালো আপনাকে কান্না করে নিয়ে যায়নি আর আমাদেরকে দেশ ছাড়া করছে আমাকে নিজেকে দেশ ছাড়া করছে আপনি এই কথা বলেন না আপনি আজমির মতো লোককে যে আপনি কি বলতেছেন আমাদের ভয় আসেনি আজমির মতো লোককে তুলে নিয়ে যায়নি ভাই আজিজ ভাই আপনি ইলিয়াসকে পেট কেটে নদীতে ফেলে দেন কোন দেশে রেজিস্ট্রি করছে এইদিন তো আমার প্রশ্ন আপনার পেট আমার মেয়েও রেজিস্ট্রি করে নিয়ে গেল না আমি তো কোন সময় প্রভোগ করেও তাকে বেয়াদবি করতে পারি না আর সে কোথায় রেজিস্ট্রি করছে আমার তো প্রশ্ন যে ভাষায় কথা বলে এটা একটা ব্যারিস্টারি ভাষা ব্যারিস্টারি করতে বলে একটা চামচ ধরা পদ্ধতি শেখায় বেয়াদবি করতে পারে আমার ঘরে আমি নিজে ব্যারিস্টার জন্ম দিছি আপনি আপনার এই ভাষায় কথা বললে কি বলবো আমি আপনাকে কোনো বাজে কথা বলিনি কিছু আপনাকে একটাও বাজে কথা বলিনি উনি তো 71 সালে ইলিয়াসের কথা বলছেন ইসলাম শুনেন জামাত ইসলাম প্রাদেশিক সরকারে 4 জন মন্ত্রী ছিল তারা সিদ্ধান্ত নিয়ে হানাদার বাহিনীকে সাহায্য করেছে কত মা বোনকে ধরায় দিছে কত ধ্বংস এই কথা তো কয় না কে আপনার আওয়ামী লীগের এমপি ছিল না তখন মন্ত্রী হয়নি আপনার শেখ সাহেব পাকিস্তানের কাছে টাকা নেয়নি আপনার এই ধরনের লোকের সাথে 73 সালের 21 ফেব্রুয়ারি আপনি 100 জন মেয়েকে আপনি রেপ করেননি মুজিববাদীরা সে কথা বলেন না কেন আর আপনি তো বিচার করছেন 72 সালে কোলাবরেটর এক দিয়ে তো বিচার করছেন আপনি এক পেতে কথা বলেন জামাতের দিয়ে জামাত যেহেতু ইসলামের কথা বললে আপনাদের খুব চুলকারি না আর কিছু না পালে 71 প্রোডাক্ট
যেটা যেটা চুলকানি যেটা হবে না। যেটা 71 সালের প্রোডাক্টটা আপনারা সব সময় ইউজ করেন যে দর্শক থাকে না 71 কে আন্ডারমাইন এই করে 71 সেটা মানে তো হচ্ছে রাজাকার। আমাদের শেষ সেটা product। রাজাকার। তার এই দেশে রাজনীতি আমরা করার রাজাকার। অধিকার নাই। আমরা আপনি বিচার অধিকার করেন, নাই। বিচার করেন। 71 কে যে ডিফেন্ড করে আমরা একটু- 71 এর হত্যাকে তার এই দেশে রাজনীতি করার আমরা অধিকার হত্যাকারী আমরা 71 কে ধারণ করি। এর সহিংসতার ভোট। স্টুডিওতে আমাদের এই আলোচনার বিশ্লেষণের জন্য উপস্থিত হয়েছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ এবং সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম শাহরিয়ার কবির। আপনাদের স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের আমাদের স্টুডিওতে আসার জন্য। আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে দর্শক আলোচনা করব সেই বিষয় হচ্ছে নির্বাচনের ডামাডোল শুরু হয়ে গেছে। নির্বাচন কমিশন থেকে এখন পর্যন্ত তফসিল ঘোষণা না করা হলেও কিন্তু দেশের 300টি আসনে যারা নির্বাচনের মাঠে লড়বেন তাদের প্রচারণা চলছে এবং সেই প্রচারণাকে ঘিরে কিন্তু আমরা বিভিন্ন দলের প্রার্থীদের মধ্যে নিজ দলের প্রার্থীদের মধ্যে সংঘাত সহিংসতার ছোট ছোট খবর গণমাধ্যমে আসছে। গতকাল একটি ঘটনা ঘটেছে, যেই ঘটনা আসলে গতকাল বিকেলের পর থেকে আজকে দুপুর পর্যন্ত গণমাধ্যমের বড় আলোচনার বিষয় ছিল। আমরা পাবনা 4 আসনের ঈশ্বরদী এবং ঈশ্বরদী আসনটিতে গতকাল একটি সহিংসতার ঘটনা ঘটেছে। সেই সহিংসতায় একাধিক মানুষ আহত হয়েছেন, গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে অবাক করার বিষয় হচ্ছে এখন পর্যন্ত কিন্তু 24 ঘন্টা অলমোস্ট পেরিয়ে গেছে, সেখানে কিন্তু কোনো ধরনের মামলা হয়নি এবং কাউকে গ্রেফতারও করা হয়নি। অথচ সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে নির্বাচন হবে শান্তিপূর্ণ, সহিংসতাপূর্ণ এবং ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন। এই বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আমাদের সাথে যে দুজন অতিথি রয়েছেন আপনাদের স্বাগত জানাচ্ছি আবারও। আমরা আসলে সেই আলোচনায় যেতে চাই। সিনিয়র সাংবাদিক এম এ আজিজ, আপনার কাছে শুরুতেই আপনার কাছে কি মনে হচ্ছে গতকালের যে ঘটনাটি ঘটলো ঈশ্বরদীতে আসলে কি বার্তা দিচ্ছে আমাদের আগামী নির্বাচন এবং রাজনীতির প্রেক্ষাপটে? এখন আরো গোলমাল হয়েছে, ছোট ছোট সহিংসতা কিন্তু হচ্ছে। এটা অভ্যুত্থানের শক্তি, এটা অনাকাঙ্ক্ষিত। আমি মনে করি একটা নিরপেক্ষ নির্বাচনের প্রতিশ্রুতি যখন সরকারের পক্ষ দিচ্ছে তখন যদি অভ্যুত্থানের শক্তির মধ্যে দ্বন্দ্ব, সংঘাত, সহিংসতা ঘটে তাহলে কিন্তু নিরপেক্ষ নির্বাচন নিয়ে কিন্তু সংশয় দেখা যায়। তো ধরেন আপনি যেগুলি বললেন যে এই ধরেন আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছে, কোনো মামলা হয় নাই, কোনো গ্রেপ্তার হয় নাই, এখানে ইলেকশন কমিশনকে কিন্তু দায় দেওয়া যাচ্ছে না, কারণ শিডিউল ঘোষণার পরে ইলেকশন কমিশনের দায়িত্ব। এখানে তো আমি বলবো যে সরকার অ্যাজ এ হোল তাদের দায়িত্ব ছিল এটা। সেখানে আমার কাছে যেটা মনে হয় নরমালি যে যেহেতু গোলমালটা হয়েছে বিএনপি এবং জামাতের মধ্যে, এখন অভ্যুত্থানের শক্তির ভিতরে এই দুইটাই বড়, সুতরাং আমার মনে হয় ইচ্ছে করে সরকারের পক্ষ থেকে অ্যাভয়েড করা হয়েছে। আর নাইলে এতক্ষণ তো গ্রেপ্তার বা মামলা কিছু হতো, হয় নাই তো। সরকার যদি অ্যাভয়েডই করে আসলে সরকারের অর্জন কি এই ক্ষেত্রে? না, অর্জন হয়েছে কি, সরকারের অ্যাভয়েড করার টেন্ডেন্সি প্রথম থেকেই আছে। ধরেন এই যে মব সন্ত্রাসগুলি ঘটলো, এখনো কিন্তু মানুষের ভিতরে মনোজগতে সব কিছুতে শক্তি প্রয়োগ করার একটা মানসিকতা ওই মব সন্ত্রাস থেকে তৈরি হয়েছে। হ্যাঁ, যার ফলে আপনি দেখেন ওই যে মানিকগঞ্জে বাউল, সেখানে তো তাকে আপনার গ্রেপ্তার করা হয়েছে, তার বিচার হবে, কিন্তু তাকে মারা হয়েছে, তাকে নদীতে ফেলে দেওয়া হয়েছে ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে তৌহিদি জনতার নামে এগুলি করা হচ্ছে। তা আমার বক্তব্য হচ্ছে যে এই মব ধরেন নেপালে, শ্রীলঙ্কায়, তারা কিন্তু ওখানেও আপনার তরুণরা আন্দোলন করেছে, কিন্তু সাথে সাথে কিন্তু তারা শিক্ষালয়ে ফেরত গেছে। কিন্তু আমাদের দেশে কিন্তু সেটি ঘটে নাই। আমার 5 তারিখের পরে আমরা স্বীকার করি আর না করি, এই তখনকার ছাত্রদের কিন্তু ব্যবহার করা হয়েছে। যেমন ধরেন প্রথমে ধরেন যে বিচারপতিরা 2 জন বিচারপতি অ্যাপোলো ডিভিশনের সেনানিবাসে আশ্রয় নিয়েছিল। পরে ওই সময়ের বৈষম্য যে ছাত্ররা ঢুকলো না ভিতরে, কোর্টের ভিতরে ঢুকলে সরকার বিচারপতি পালায় গেল। তো এই জন্যই আমি বলছি শুরুর থেকে, তারপরে ধরেন ভাঙচুর, বুলডোজার লাগানো, এই যে এটার যে নেগেটিভ সাইড, হ্যাঁ, এইটা এখন আমরা ভোগ করছি। কারণ সন্ত্রাস মনোজগতে ঢুকে গেছে, শক্তি প্রয়োগ করা। তবে আমি বলবো যে বিএনপি এবং জামাত যদি গোলমাল করে তাহলে তো নিরপেক্ষ নির্বাচন কিন্তু বড় কঠিন। এবং আমার মনে হয় এটা শুরু এবং এটা শেষ হওয়া উচিত। আর যাতে অভ্যুত্থানের শক্তির ভিতরে কোনো গোলমাল না হয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য এটাই আমাদের আকাঙ্ক্ষা। তবে এটা ঠিক
যে যেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী বা সরকার একদম নীরব থাকা, তাহলে তো এই ঘটনা ঘটতে থাকবে। সুতরাং এটা কিন্তু আইনের মতো করে চলা উচিত ছিল, সেটা তো চলে নাই। তো তারপর বিচার হবে। এখানে ধরেন উভয় পক্ষই তো সংঘর্ষ হয়েছে, আগে পরে দেখা গেছে আগ্নেয়াস্ত্র ইউজ হয়েছে, তো গ্রেপ্তার হতে হবে, মামলা হতে হবে, পুলিশবাদী কেস তো হতে পারতো। তারা এক পক্ষ আর এক পক্ষকে অ্যাভয়েড করলেও পুলিশবাদী কেস হতে পারতো, গ্রেপ্তার হতে পারতো। আগ্নেয়াস্ত্র যে ইউজ করেছে তাকে তো অবশ্যই গ্রেপ্তার করা উচিত ছিল, যে পক্ষেরই হোক, আমি বলছি না। আগ্নেয়াস্ত্র ইউজ করলে তাকে অবশ্যই আগ্নেয়াস্ত্রের মামলায় নাইলে তো ভবিষ্যতে এটা ঘটনা ঘটতেই থাকবে, কারণ এমনি যারা সাধারণ মানুষ তাদের মনে এক ধরনের শঙ্কা তৈরি হয়। এমনিতে আগ্নেয়াস্ত্র কিন্তু আমার ধারণা যে বাংলাদেশে ছড়াই ছিটে বহু আছে। ধরেন 5 তারিখ পরে প্রায় 60% থানা কিন্তু লুট হয়ে গেছে, আগ্নেয়াস্ত্র এখনো উদ্ধার হয়নি। তারপরে ওই সময় আওয়ামী লীগের সব অস্ত্র কিন্তু নিষিদ্ধ, জমা দিতে বলা হয়েছিল, খুব একটা জমা পড়ে নাই। এই আগ্নেয়াস্ত্র কিন্তু বাইরে আছে। আমি বলছি না যে বিএনপি জামাতের হাতে আছে, এমনটা না, দুর্বৃত্তদের হাতেও থাকতে পারে। ওখানে যে গুলি করছে সে হয়তো জামাত বিএনপির কর্মী না হয়, সে ভাড়াটিও হতে পারে কোনো পক্ষের। সুতরাং যে আগ্নেয়াস্ত্র ইউজ করছে তাকে অবশ্যই ট্র্যাক করে ধরা উচিত ছিল এবং আইনে সমর্থ করা উচিত ছিল ভবিষ্যতের জন্য। আমি একটা বার্তা হিসেবে থাকতো। নির্বাচনের ব্যারিস্টার এস.এম. শাহরিয়ার কবির, আপনার কাছে জানতে চাই, এম এ আজিজ সাহেবের বক্তব্য শুনলেন আপনি, তো সেইখানে নির্বাচনের ডামাডোল তো বললাম শুরু হয়ে গেছে, মানুষের মনে এক ধরনের আতঙ্ক বা উচ্ছ্বাসও কাজ করছে কারো কারো মনে। নির্বাচন কেউ বলছেন হবে কি হবে না। তো এই ঘটনা, গতকালের ঘটনার বিশ্লেষণ আপনার কাছে কেমন আসলে? ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে আপনার টিভির সকল দর্শকদেরকে এবং আপনাদেরকে আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। প্রথমে আমি সারা দেশবাসীর কাছে আমাদের সংগ্রামী বিএনপির নেত্রী, আমি বিএনপি নেত্রী বলি না তাকে বলি আজকে বাংলাদেশের নেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ ওনাকে সুস্থতা দান করুক, নেক হায়াত দারাজ করুক এবং তাকে আমাদের মাঝে সুস্থভাবে ফিরিয়ে আনুক। এই কথাটা বললাম এই কারণে, বেগম খালেদা জিয়া এমন একটা মানুষ, আপনার এই প্রশ্নের সাথে এটা রিলেটেড, আর ভাই যেটা বলছে সেখানে এটাও দরকার। এই কারণে তিনি কখনো নিজে মুক্তি চেয়ে কোনোদিন দরখাস্ত করেননি। তার ভাই বোনেরা দরখাস্ত করছে, ওনাকে দিয়ে কোনোদিন দরখাস্ত করানো যায় নাই। উনি অসুস্থ একটা মানুষ, তাকে ট্রিটমেন্ট না করিয়ে দিনের পর দিন আলিয়া মাদ্রাসায় নিয়ে যাওয়া হয়েছে। তাকে বলা হয় যে তার জেল হলো 5 বছর এবং সেটাকে যে 10 বছর করে দিলেন সাজা বাড়িয়ে, তাকে পুরস্কার স্বরূপ অ্যাপিলেট ডিভিশনে নিয়ে যাওয়া হলো, পুরস্কার স্বরূপ অ্যাপিলেট। সো বেগম খালেদা জিয়া যখন মামলা হয়, আমার রানের সিনিয়র এজে মোহাম্মদ আলী স্যার খুব করুণ কণ্ঠে বলেছে, এই যে বিচারের নামে যে অন্যায় করা হচ্ছে, অন্যায়টা কি এদেশ থেকে সমস্ত রাজনৈতিক কালচার, শিষ্টাচার এবং রাজনৈতিক উদ্দেশ্যে একটা মানুষকে আপনি যেভাবে দিনকে দিন তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন, এর বিচার একদিন হবেই। দেখেন 5 বছর থেকে 10 বছর করলেন, তাকে জেলে রাখলেন, তিনি সন্তান হারালো, তারপরও কিন্তু তিনি এই দেশ ছেড়ে যায়নি। এবং বলা হয় তার লিভার সিরোসিস ছিল। সো লিভার সিরোসিস এমন ওষুধ মানে জেলখানায় থাকা অবস্থায় দেওয়া হয়েছে যে ওষুধগুলো লিভার সিরোসিসের জন্য আরও ডেঞ্জারাস। তার মানে শেখ হাসিনা তাকে জেলখানায় খালি রাখছে শাস্তি দেওয়ার জন্য না, তাকে মৃত্যুর কোলে ঠেলে দেওয়ার জন্য। এবং এই বিষয়ে এখন পর্যন্ত কোনো ইনকোয়ারি হয়নি। আমি সরকারের কাছে আমার ব্যক্তিগত বাংলাদেশে একজন সিটিজেন হিসাবে এই দাবি জানাই, এই ইনকোয়ারি হয়ে যারা যে বিচারপতি যারা এর সাথে জড়িত তাদের সবার বিচার হওয়া উচিত। কেন এই কথা বললাম, ভাই যে বললেন ছাত্রদেরকে ব্যবহার করা হয়েছে, ছাত্ররা সেদিন হাইকোর্টে গেছেন, অ্যাপিলেট ডিভিশনের জাজেরা কি পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অ্যাপিলেট ডিভিশনের জাজেরা যে জাজ ছিল, প্রতিটা জাজ একদম তারা কিসে জড়িত, তারা জুডিশিয়াল কিলিংয়ে জড়িত। তারা যে শপথ নিয়েছিল
যে কি সংবিধান রক্ষা করবে, মানুষের অধিকার রক্ষা করবে। সেই অধিকার রক্ষা করা বাদ দিয়ে তারা একটা মনস্টার তৈরিতে হাতিয়ার হিসাবে ইউজ হয়েছে। এবং যারা এই সংবিধানকে মানে এই সংবিধান, ভারতের তৈরি সংবিধানকে বাইপাস করে স্বৈরাচার হিসাবে শেখ হাসিনাকে যাতে পাকাপোক্ত করা যায় তার জন্য সব করছে। আপনি ওই বিচারপতিগুলোকে রেখে এই বিপ্লবের পর আপনি কি একটা স্বাধীন যে আমরা আজকে যে মুখ দেখতে পাচ্ছি বা চেষ্টা করছি সংস্কারে, সেটা সম্ভব ছিল? এটা উনি শ্রদ্ধেয় মানুষ, ওনার কাছেই প্রশ্ন। তো ছাত্রদেরকে কেউ ব্যবহার করেনি। দ্বিতীয় কথা, 17 বছরে জামাত বলেন, বিএনপি বলেন, কোনো রাজনৈতিক শক্তি সবাই চেষ্টা করছে। দেখেন 13 সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সবাই চেষ্টা করছে। শেষ দেখেন আগুন সন্ত্রাসের জনক হচ্ছে আওয়ামী লীগ। এবং দেখেন আজকেও একটা বাস পোড়ায় দিছে। সেই উনি সাংবাদিক মানুষ, উনি আরও ভালো জানে যে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই নানকেরা গান পাউডার দিয়ে 22 জন মানুষকে এবং শিশুসহ জ্বলন্ত মারা ফেলছিল। এই 13 সালের আন্দোলনকে তারা করলেন কি, তারা নিজেরা তাদের বাসে আগুন দিয়ে সারা পৃথিবীর সামনে দেখালেন যে আগুন সন্ত্রাস করতেছে কারা, বিএনপি জামাত, বলে সেই আন্দোলনটাকে স্থগিত করে দিলেন। এবং দিয়ে প্রেক্ষাপটটা কি হলো দেখেন, যে শেষ 15 বছর ক্ষমতায় থাকলো এবং কোনো রাজনৈতিক দল তাদেরকে সরাতে পারেনি। এই ছাত্ররাই তো জীবন দিয়ে তাকে সরাইছে। সো ছাত্রদেরকে যদি আপনি বলেন ব্যবহার করা হয়েছে, তাহলে জুলাই অভ্যুত্থানকে আমরা মনে হয় একটু অবমাননা করব। আমার দ্বিতীয় যে কথাটা বললেন বাউলের কথা, শোনেন, সবাই সবার ধর্মকে আপনি কি করবেন, শ্রদ্ধা করবেন এবং টলারেন্স সমাজে থাকতে হবে। যেমন উনি যেটা বলছেন এটা ওনার মত, আমি ওনার কথার মধ্যে কথা বলে ওনাকে আমি বাধা দিতে পারি না। এর নাম দ্যাট ইজ নট দ্য বিউটি অফ ডেমোক্রেসি। উনি ওনার মত বলছেন, আমি আমার মত বলবো এবং আমাকে এটা অন্যের মতকে, অন্যের সেটা যেটাই হোক আমাকে কি করতে হবে, সহনশীল হতে হবে, সহ্য করতে হবে। বাউল তারা তাদের নিজেদের একটা ধর্মে বিশ্বাস করে, কিন্তু তাকে তো এই রাইট দেওয়া হয়নি যে আরেকজনের ধর্মে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমার বিশ্বাসকে সে আঘাত করবে। এবং এটা নিশ্চয়ই আরেকটা জিনিস দেখেন, গত 17 বছরে এরকম তো হয়নি। ইলেকশনের আগে হঠাৎ করে ওনার এরকম সূরা নাস নিয়ে এবং আল্লাহ কোরআন শরীফে কি বলছে সেটা নিয়ে হঠাৎ ওনার দেহতত্ত্বর বাইরে যে কোরআন তত্ত্ব নিয়ে এত আলোচনা করার ওনার হঠাৎ স্বাদ হলো কেন? সব কিছুই পরিকল্পিতভাবে। এই যে পরিকল্পিতভাবে করতেছে, এই ছাত্ররা আমাদেরকে মুক্তি দিচ্ছে বলে আজকে এই অনুষ্ঠানে আমরা 3 জন বসে থেকে কথা বলতে পারছি, নাহলে আমরা কথা বলতেও পারতাম না। এবার আপনার মূল কথায় ফিরে আসি। মূল কথায় হচ্ছে, দেখেন বাংলাদেশের 2টা জায়গা, 2টা জেলা, এখানে অনেক বিচ্ছিন্ন হয়েছে, কোথাও এত মেজর কিছু হয়নি। 2টা লোক বিএনপির মধ্যে থেকে, আমি যে 2টা লোককে বলি যে এনারা নেভার ওন বিএনপি, এই 2টা লোক হচ্ছে, একটা হচ্ছে ফজলুর রহমান আর একটা হচ্ছে হাবিবুর রহমান। এবং এনারা প্রতিদিন এমন স্টেটমেন্ট দিবেন। না, দল থেকে তো তাদেরকে মনোনয়ন দেওয়া হয়েছে। বলতেছি আপনাকে, আমি তাদেরকে আবারও পরিষ্কার করে বলি, তাদেরকে আমি বিএনপির, তারা মনোনয়ন পাইছে, বিএনপি করেন, কিন্তু আমার ব্যক্তিগতভাবে বলতেছি, আমি তাদেরকে বিএনপি বলে কোনো সমালোচনা করতেছি না। 2 জন ব্যক্তি হিসাবে আমি 2 জনকে সমালোচনা করতেছি। কি কারণে? তারা বিএনপিকেও কি করতে চাচ্ছেন দেখেন, এই ট্রাইব্যুনালের রায়কে বিএনপি স্বাগত জানাইছে। খোদ বেগম খালেদা জিয়া পর্যন্ত এই তায়ত সাফারার, যাকে বাড়ি থেকে কি করে দিলেন, বের করে দিলেন, এবং সেটা নিয়ে শেখ হাসিনা এক টিভি অনুষ্ঠানে বলছে যে তুরি দিয়ে এরকম করে বের করে দিছি। তো সেই ভদ্রমহিলা যদি বলেন, আপনি একটা ফ্যাসিস্টকে আপনি ভদ্রমহিলা বলছেন, এবং ফ্যাসিস্টের যে আদালতে বিচার হলো সেই আদালতকে আপনি প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছেন, এটা কি বিএনপির পলিসির সাথে মেলে? আজকে উনি কি বললেন, যে এই ফজলুর রহমান কি বললেন, যে যদি জামাতকে ভোট দেওয়া হয় তাহলে আমার কি ডেড বডি দেখবা। এই হাবিব এবং ফজলুর রহমান এই 2টাই কিন্তু বিএনপির মধ্যে থেকে এদেশে একটা ইনস্টেবিলিটি সৃষ্টির চেষ্টা করতেছে, যেটা বর্ডারের ওই পারে শশী থিরুররা বলে, এই পারে এরা 2 জন বলে। কারা? এই হাবিব আর ফজলুল। কারণ এরা রসুনের গোড়াটা কিন্তু দেখেন এদের 2 জনের এক জায়গা থেকে সৃষ্টি। এরা 2 জনাই এই যে ফ্যাসিস্টের কথা বলতেছি, সেই ফ্যাসিস্টকে এখনো লালন করে। আপনি তো অ্যানি ভাইয়ের মুখ থেকে এরকম কোনো কথা আজ পর্যন্ত শোনেননি। আপনি তো, আমি একদম লাইন ধরে বলে দিতে পারি, রিপন ভাইয়ের মুখ থেকে তো এরকম কোনো কথা শোনেননি। আপনি যতগুলো ছাত্র নেতা ছিল, নিরু ভাই, তাদের মুখ থেকে তো এরকম কোনো কথা শুনতেছেন না।
300 আসনের মধ্যে 298টা আসনের। আজকে দেখেন মহাসচিব ডক্টর তাহেরকে দেখতে যাননি, আমাদের আমিরে জামাত বেগম খালেদা জিয়াকে দেখতে গেছেন না, তার জন্য প্রতিটা জেলায় জেলায় উপজেলায় বাংলাদেশ জামাত ইসলাম দোয়ার ব্যবস্থা করছেন। সো এই যে সংস্কৃতিটা আজকে, এই সংস্কৃতিতে কেন বাধা দিতে চাচ্ছেন এই দুইজন, এবং তারই ফলশ্রুতি হচ্ছে কি ঈশ্বরদী। আর আমি ওনাকে একটা বিষয়ে খুব সমর্থন করি, অপরাধী তুমি যেই হও, অস্ত্র কারো হাতে নেওয়ার কি নাই, অধিকার নাই। এবং রাষ্ট্র কখনো চুপ থাকতে পারে না, সরকার না, কিন্তু রাষ্ট্র চালাচ্ছে, রাষ্ট্রর কাজটা কি, আমি সে যে দলেরই হোক, দল মতের ঊর্ধ্বে তো রাষ্ট্র, আমাকে আপনাকে প্রোটেকশন দিবে, এটা হচ্ছে রাষ্ট্রের কাজ। 24 ঘন্টা পার হয়ে গেল, আপনি যে অস্ত্র নিয়ে আসে তাকে অ্যারেস্ট করলেন না, তাহলে রাষ্ট্র কি চাচ্ছে এই সামনের ইলেকশনটাকে প্রশ্নবিদ্ধ করতে? কিন্তু এই দুইটাকে দিয়ে আপনি সারা বাংলাদেশকে যাচাই করলে হবে না। বিএনপি জামাতের সম্পর্কটাকেও এই ঈশ্বরদীর ঘটনা দিয়ে আপনি কি করতে পারবেন না, কোনোভাবে কম্পেয়ার করতে পারবেন না। তবে বিএনপির সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়ে বিবৃতি এসেছে, জামায়াতেরও সর্বোচ্চ পর্যায় থেকে এই বিষয়ে বক্তব্য এসেছে, এবং বক্তব্যের সুর তো এক না, দুই। হ্যাঁ, আমরা বক্তব্যের সুর তো আলাদা হবে, কারণ ঈশ্বরদীতে যে ঘটনাটা ঘটছে, এরকম ঘটনা তো অন্য যে কেউ বিভিন্ন জায়গায় ধরে নেন, সেটা ছোট ছোট হয়েছে কয়েক সেকেন্ডের মধ্যে, এবং সেখানে এরকমভাবে আগ্নেয়াস্ত্র নিয়ে এখানে যে এই 15টা গাড়িকে ভাঙচুর করা এবং গোলাগুলি করা, সেখানে আমির যে জেলা আমির পাবনার, সে নিজে উন্ডেড, এই ধরনের কাজ, এটা কখনো এটা কি কখনো একসেপ্টেবল? এটা একসেপ্টেবল না, এটা আনএক্সেপ্টেবল। এবং হাবিবুর রহমানরা এই কাজগুলো ইন্ডিয়ার ষড়যন্ত্রে করতেছে কিনা, এটা বিএনপি ভেবে দেখা উচিত। জি, আমি সহ আলোচক আরেকজন আছেন, আজিজ, আপনার কাছে যেতে যাচ্ছি। হাবিবুর রহমানের বিষয়ে শাহরিয়ার ভাই যে বক্তব্য দিলেন, আপনি কতখানি সমর্থন করেন? দেখেন, জামাতের ভিতরে এরকম আছে, শাহজাহান চৌধুরী চিটাগাঙ্গের আছে না, অনবরত বলে যাচ্ছে, সে তো বলছে পুরা প্রশাসন আবার স্টেটমেন্টও করছে, প্রশাসন স্টেটমেন্ট করছে না, করছে তার বিরুদ্ধে। এখন সে তো বলছে যে সব প্রশাসন তাদের আয়ত্তে আনতে হবে, তাদের ইচ্ছা মতো অ্যারেস্ট করতে হবে, ইচ্ছা মতো গ্রেপ্তার করায় না কেন দোষীদের? তো এটা সব দলের মধ্যে আছে, সিঙ্গেল আউট করে কোনো লাভ নাই, সিঙ্গেল আউট করে লাভ নাই। আর মব সন্ত্রাস যারা সাপোর্ট করে তারা দেশে শান্তি চায় না, এক কথা। মব সন্ত্রাস, শান্তি মানবিক বাংলাদেশ যদি গড়তে চান, সন্ত্রাস থাকতে পারবে না। সন্ত্রাস থাকলে কখনোই, যেমন অসৎ লোক থাকলে যেমন দেশে মানবিক দেশ হবে না, সন্ত্রাস থাকলে মানবিক দেশ হবে না। সুতরাং সন্ত্রাসকে অবশ্যই না বলতে হবে। এবং শুরুর থেকে যেভাবে ছাত্ররা ব্যবহৃত হয়েছে তো আপনার ধরেন 32 নম্বর ভেঙে দিছে, ওটাকে আপনি ধরেন ওটাকে অন্যভাবে রক্ষা করতে পারতো, জাদুঘর বানাতে পারতো, মানে স্বৈরাচারের জাদুঘর বানাতো, ওটা বুলডোজার ফ্রান্স থেকে বলে দিল, বুলডোজার চলে গেল ওখানে, বুলডোজার দিয়ে ভাঙা হলো। এই যে কালচারটা তৈরি হয়েছে, আমি বলবো তখনকার সময় যে তখন তো এনসিপি ছিল না, বৈষম্য বিরোধী ছাত্র, তাদেরকে কোর্টে ঢুকানো হয়েছে, আদালতে বলেন, আদালতে কেন ঢুকবে? আমিও সমালোচনা করি। অ্যাপিলেট ডিভিশনের বলছে আমরা রাজনৈতিক কি শপথবদ্ধ রাজনীতিবিদ, আর শপথবদ্ধ রাজনীতিবিদ, তারা তো বিচারপতি হওয়ার যোগ্য না। আমেরিকায় তো রাজনৈতিক দল থেকে নমিনেট করে বিচারপতি, চেয়ারে বসার পরে সে নিরপেক্ষ, হ্যাঁ, সে যে পার্টির থেকে যায়। এখন ট্রাম্পের লোকও ট্রাম্পকে ট্রাই করতে দ্বিধা করবে না, কিন্তু বাংলাদেশে সেই কালচার নাই। আপনি দেখেন, বলে শপথবদ্ধ রাজনীতিবিদ, তিনি বিচারপতি কেমন রাজনীতিবিদ হয়? তখন তো আমি সমালোচনা করেছি। তো আমার কথা হচ্ছে যে অন্তত পক্ষে দেশে আমার মতো কোনো মব সন্ত্রাস বা কোনো এই যে গুলিগালা, এগুলো আগ্নেয়াস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই। যৌথ বাহিনী নামাইছে না, শুরুর থেকে নামাইছে না, কই? পরে প্রথম দিকে চাকু টাকু উদ্ধার হয়, এখন তো কোনো অস্ত্র দেখি না।